বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের প্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট নিয়ে। তো চলো বাংলা সিরিয়াল সমাচার তোমাদের স্বাগত জানাই। আর আজকের পর্বে কী হতে চলেছে আমি তোমাদের বলে দিচ্ছি। শুরুতেই দেখতে পাচ্ছি সূর্য দীপাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধতে গেলে দীপা সেটাতে অস্বীকার করে। দীপা বলে, আমি তো লাস্ট গার্ল না, থার্ড লিস্টের, তুমি তো বলেছিলে তো, আর তুমি নাকি সবার সাথে বন্ধুত্বও করো না, তাই আমি এখন এটা মেনে নিতে পারছি না। হ্যাঁ, তবে যেদিন খুব ভালো রেজাল্ট করতে পারবো সেদিন আমি এটা অবশ্যই নেব। সূর্য তো অবাক হয়ে তাকিয়ে থাকে, আর এদিকে জয় আর ভিক্টর ভাবতে থাকে, এ কি বৌদিদি আবার না করছে কেন। সূর্য তখন বলে, কি বললে, আমার থেকে ভালো রেজাল্ট? দীপা বলে, হ্যাঁ, কেন করতে পারি না? না হলে হবে, কিন্তু চেষ্টা তো করতে পারি, আর যদি করতে পারি তাহলে সেদিনই আমি এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা নেব তোমার কাছ থেকে। সূর্য বলে, ঠিক আছে, ডান। এদিকে ভাই বললো না তোমাকে বাইকে করে নিয়ে যেতে কলেজে, আমিও ভেবেছিলাম, কিন্তু এখন আমি আর ভাববো না। যেদিন তুমি এই রেজাল্টটা করতে পারবে সেদিনই তোমাকে আমার বাইকে চাপাবো। এটা বলেই সূর্য হাসতে থাকে, আর দীপা সূর্যের দিকে তাকিয়ে থাকে। বাড়ির সবাই বলে, এটা তুই কি করলি, কেন করলি? দীপা তখন বলে, একদিন উনি আমার গুণে আমাকে চিনেছিলেন, আবারও তাই হবে, আর আমাকে তো তাছাড়া এখন ভালো করে পড়াশোনা করতে হবে। রূপা বলে, মা তুমি বাবাকে হারাতে পারবে? তখন দীপা বলে, না বাবা, এটা ভুল কথা, কাউকে হারিয়ে কখনো জেতার কথা ভাবতে নেই, আমাদেরকে সবসময় এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে, আর তাছাড়া তোমাদের বাবা তো বেস্ট, তাই না? আর এই সমস্ত কথাবার্তা চলতে থাকে। তারপরে দীপা বাচ্চাদের নিয়ে চলে যায়, কারণ তাদের স্কুলের জন্য রেডি করাতে হবে তাই। দীপা তখন ডক্টর সান্যালের কাছে আসে। ডক্টর সান্যাল বলেন যে, তুমি পারবে, ঠিক পারবে। দীপা বলে, অনেকটা দেরি হয়ে গেল স্যার। তখন ডক্টর সান্যাল বলেন, হ্যাঁ হয়েছে, কিন্তু আমার বিশ্বাস যে তুমি পারবে। দীপা বলে, হ্যাঁ স্যার, আমাকে পারতেই হবে, এছাড়া যে আমার হাতে আর কোনো উপায় নেই। তখন ডক্টর সান্যালকে প্রণাম করে দীপা চলে যায়। এদিকে দেখা যায় কলেজে প্র্যাকটিক্যাল ক্লাসে আবার একটা ডেড বডিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। দীপা তখন ক্লাসে আসে। দীপা ক্লাসে ঢুকলেই আবার বাকি স্টুডেন্টসরা তাকে কাকিমা, অলওয়েজ লেট, এই সমস্ত কথা বলতে থাকে। এদিকে স্যার হঠাৎ করে দীপাকে বলে যে, দীপা তোমার এই ক্লাসটাতে না আসাই ভালো। দেখো, এন্ট্রান্স পাস করা তো সহজ, কিন্তু মেডিকেল পড়াশোনা কিন্তু খুব কঠিন। তখন দীপা বলে, স্যার আপনি আমাকে হঠাৎ করে এই কথা কেন বললেন? তখন স্যার বলে, এই পড়া অত সহজ নয়, এটার জন্য অনেকভাবে মেন্টালি স্ট্রং হতে হয়, মেডিকেল স্টাডি সবার জন্য নয়, আমার মনে হয় তোমার সেকেন্ড টাইম ভেবে নেওয়া দরকার। দীপা বলে, স্যার আমি পারবো। তখন স্যার বলে, দেখো, দুদিন পরে ক্লাস টেস্ট, মেডিকেলের কিন্তু সময় অনেক বেশি হলেও সিলেবাস কিন্তু অনেকটাই ভাস্ট, সময় নষ্ট করার মতো সময় কিন্তু কারোরই নেই। এর আগের দিন হিউম্যান বডি দেখে তুমি যেভাবে পড়ে গেলে অজ্ঞান হয়ে, ক্লাসের সময় অনেকটাই নষ্ট হয়ে গেছে, আমি কিন্তু চাই না যে সেম জিনিস আবার রিপিট হোক। দীপা তখন বলে, স্যার আর হবে না। তখন ঋত্বিক বলে যে, এটা কিন্তু মেডিকেল কলেজ, কোনো ফুটবল খেলার মাঠ নয়। তখন সূর্য রেগে যায়, বলে, স্যার ঋত্বিক এখানে মাঝখান থেকে এত বেশি কথা কেন বলছে? আপনারা দুজন মিলে কথা বলছেন, আপনাদের দুজনের মধ্যে ডিল হচ্ছে, এর মাঝে ওর কথা বলার কি খুব প্রয়োজন আছে? এই নিয়ে ঋত্বিক আর সূর্যের মধ্যে আবার কথাবার্তা শুরু হয়ে যায়। তখন স্যার বলে, তোমরা চুপ করো, আমি একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছি, সেখানে নিজেদের মধ্যে কথা না বললেই ভালো। সূর্য বলে, সরি স্যার। স্যার বলে, দেখো দীপা, আজকে যেই বডিটা এসেছে সেটা কিন্তু এর আগের দিনের থেকেও অনেক খারাপ, আর এটা দেখে তুমি যদি আবার সেন্সলেস হয়ে যাও, না আই এম সরি, তার থেকে বরঞ্চ তুমি আজকের ক্লাসটা করো না। দীপা তখন রিকোয়েস্ট করতে থাকে যে, আমাকে একটা চান্স দিন স্যার। তখন ঠিক সেই মুহূর্তে এসে পৌঁছয় ওখানে ইরা বলে, আমরা ম্যানেজমেন্ট টিম ডিসাইড করেছি যে এই ব্যাপারটা নিয়ে রিভিউ হবে, তারপর আমরা চিন্তাভাবনা করব যে এটার জন্য তুমি যোগ্য কিনা। তখন সেখানে সূর্য আসে। সূর্য বলে, 1 মিনিট, সরি ফর দ্যাট ইন্টারাপশন, বাট আমি কিছু বলতে চাই। আমি যতটুকু জানি এখনো পর্যন্ত, যে একজন টিচার আর স্টুডেন্টের মধ্যে যখন কথা হয় তখন ম্যানেজমেন্টের কেউ সেখানে আসতে পারে না। আপনি কেন এসেছেন এখানে, আর কথা কেন বলছেন? ইরা বলে, আপনি এর মধ্যে কেন কথা বলছেন, এটা আমার কাজ। সূর্য বলে, আমি কথা বলছি কারণ দীপাও একদিন আমার জন্য ফাইট করেছিল। ইরা বলে, সূর্য, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই কলেজে কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন নেই। ইরা বলে, দেখো দীপা, স্টুডেন্টের তরফ থেকে আমার কাছে অবজেকশন এসেছে, তাই জন্যই আমি এই কথাগুলো বলছি। আর তাছাড়া তুমি তো প্রথম দিনের পরীক্ষাতেই ফেল করেছো, ডাক্তারি পড়া আর ফুলের ব্যবসা দুটো কিন্তু এক জিনিস নয়। দীপা বলে, দীপান্বিতা কোনোদিনও হারতে শেখেনি, আর তাছাড়া ফুলের ব্যবসা যদি এতই সহজ বলে আপনার মনে হয়, তাহলে একদিন এসি ঘর আর চেয়ার ছেড়ে একদিন করে দেখান আমাকে সেই ব্যবসা, তখন আপনি বুঝবেন। এদিকে ক্লাসের স্যার কিছুতেই মানতে চান না দীপার অনুরোধ। সূর্য প্রতিবাদ করতে যায়, কিন্তু তবুও স্যার কিছুতেই মানতে চায় না। দীপা স্যারকে বলে, বেশ স্যার, আমি এখান থেকে চলে যাব, বেশ হয়েছে। আমি তবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে আপনার কি হাতে খড়ি হয়েছিল স্যার? স্যার বলেন, হ্যাঁ হয়েছিল,
দীপা তখন বলে, আপনি কি প্রথম দিন অ লিখতে পেরেছিলেন? তখন স্যার রেগে গিয়ে বলেন, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? দীপা বলে, মা চিচি, আমি আপনার সাথে মজা করতে পারি? তবে বলুন না স্যার, আপনি কি পেরেছিলেন? তখন স্যার বলেন, না পারিনি, আমাকে হাতে ধরে লিখতে শেখানো হয়েছিল। তখন দীপা বলে আপনাকে হাত ধরে শেখানো হয়েছিল, কিন্তু তখন তো কেউ আপনাকে বলেনি যে আপনাকে আর শেখানো হবে না। দীপা তখন ইরাকে বলে, এই যে ইরা ম্যাডাম, আপনি কি পৃথিবীর বুকে জন্ম নিতে নিতেই আর মায়ের পেট থেকে বেরিয়েই মেডিকেল পড়া শিখে গেছিলেন? বাকি স্টুডেন্টসদেরও দীপা জিজ্ঞাসা করে, তোমরা কি সব কিছু শিখেই পৃথিবীতে এসেছিলে? সূর্য তখন মনে মনে হাসতে থাকে। দীপা তখন স্যারের কাছে আসে, বলে, স্যার, আমি এখানে শিখতে এসেছি, প্রথম দিনে না পারাটা জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিতে পারেন না। দীপা এইসব বুঝিয়ে স্যারকে রিকোয়েস্ট করতে থাকে। সূর্য তখন দীপার হয়ে রিকোয়েস্ট করে। সূর্য তখন বলে, এখানে ক্লাসে উপস্থিত কে কে চাও যে দীপার ক্লাসটা করতে পারুক? তখন একে একে সবাই সূর্যের জন্য দীপার হয়ে হাত তুলতে থাকে। সবাই বলে যে আমরা সবাই আছি, আমরা সবাই চাই যে দীপান্বিতা ক্লাসটা করুক। ক্লাসের স্যার তখন রাজি হয়ে যান আর বলে, যাও দীপান্বিতা, এবার ক্লাসটা শুরু করো, আর তুমি প্রথম এই বডিটায় স্টাডি করো। আচ্ছা দীপা, এই বডিটায় স্টাডি করে বলো তো দেখি যে কজ অফ ডেথটা কী, মানে ঠিক কী কারণে এই বডিটার মৃত্যু হয়েছে? ইরা তখন সেখান থেকে চলে যায়। দীপান্বিতা তখন বডিটাকে ভালো করে দেখতে থাকে আর ডেথ হওয়ার কজটা বের করতে থাকে। দীপা তখন বলে, স্যার, বডিটা দেখে যা মনে হচ্ছে যে বডিতে কোনো মেজর ইনজুরি নেই, সুতরাং আমার মনে হয় যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন ভয় পেয়ে ওনার হার্টটা ব্লক হয়ে গেছে। সূর্য তখন মনে মনে বলতে থাকে যে এই মেয়েটার মধ্যে কিছু ব্যাপার আছে, আর মনে মনে হাসতে থাকে। দীপা তখন ডক্টর সান্যালের শেখানো বডি দেখিয়ে সেই ক্লাসটার কথা মনে পড়ে। ডক্টর সান্যাল দীপান্বিতাকে একটা মরদেহের সামনে নিয়ে গিয়ে ঠিক সমস্ত ব্যাপারগুলো দীপান্বিতাকে বুঝিয়ে দিয়েছিলেন। দীপান্বিতার মনে সাহস জগিয়েছিলেন, আর তার জোরেই আজকে দীপান্বিতা এই ক্লাসে আজকে নাম করতে পারলো। এই ক্লাসে মরদেহের যেই কারণে মৃত্যু হয়েছে সেই কারণটা খুঁজে বের করতে পারলো। আর এটা দেখে তো ক্লাসের স্যার খুব খুশি হয়ে যায়, বলে, ওয়েল ডান দীপা, ওয়েল ডান, আমি জানতাম তুমি পারবে। আর সবাই হাততালি দিতে থাকে। সূর্য তখন দীপার কাছে গিয়ে বলে, কংগ্র্যাচুলেশনস, তবে আমাকে হারাতে পারবে না। দীপা বলে, বেশ, দেখাই যাক। দীপা তখন চলে যায় ক্লাস থেকে। এদিকে তখন স্যার সূর্যকে বলে, দেখি তুমি কিছু স্টাডি করতে পারো কিনা। এদিকে সূর্য মনে মনে দীপার কথাই ভাবতে থাকে আর মনে মনে হাসতে থাকে। এদিকে দেখা যায় দীপা সপ্তর্ষিবাবুর রুমে এসেছেন। সপ্তর্ষিবাবু তাকে ডেকে পাঠিয়েছিলেন। দীপাকে দেখে সপ্তর্ষিবাবুর তো সেই পাড়ার লোকের কথাদের কথা মনে পড়ে যায়। সপ্তর্ষিবাবু দীপাকে বলে রেগে রেগে যে মিথ্যে কথা বলে কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য আপনার অ্যাডমিশনটা বাতিল করা হবে। দীপা তখন অবাক হয়ে যায়। দীপা বলে, আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? সপ্তর্ষিবাবু তখন বলে, বুঝতে পারছেন না না, এই দেখুন। তখন দীপাকে সেই দীপা আর সূর্যের বিয়ের ছবিটা সপ্তর্ষিবাবু দীপাকে দেখায়। দীপা তখন বলে, ও এই ব্যাপার। দীপা তখন সপ্তর্ষিবাবুকে সবটা বলে, তাদের ডিভোর্সের কথা। সপ্তর্ষিবাবু বলে, তাহলে আপনি ওনার বাড়িতে আছেন যে? তখন দীপা বলে, আপনি তো জানেন যে উনি অসুস্থ, ঠিক সেই কারণেই আমি ওনার পাশে থাকতে চাই। সপ্তর্ষিবাবুকে এটাও বলে দীপা যে ডিভোর্স হওয়া তো দূরের কথা, আমাদের যে কোনোদিনও বিয়ে হয়েছিল সেই কথাটাও ওনার মনে নেই। সপ্তর্ষিবাবু তো শুনে পুরো অবাক হয়ে। দীপা বলে, আমি ওনার বন্ধু হয়ে ওনার পাশে থাকতে চাই। দীপা বলে, আমিও লাইফে কিছু করতে চাই, তাই জন্য নতুন করে আমি আমার জীবনটাকে সাজিয়ে নিচ্ছি। সপ্তর্ষিবাবু চুপ করে সবটা শোনে। সপ্তর্ষিবাবুর মনে এতক্ষণ যা রাগ ছিল সবটা দেখছি মিটে গেছে। আবার হাসতে হাসতে উনি দীপার সাথে কথা বলতে শুরু করেছেন, যেন আবার সপ্তর্ষিবাবুর মনে একটা আশার আলো জেগে উঠেছে। সপ্তর্ষিবাবু বলেন, আজকালকার দিনেও এরকম মেয়ে হয়, ইউ আর গ্রেট। দীপা বলে, তাহলে আমি এই কলেজে থাকতে পারবো তো স্যার? তখন সপ্তর্ষিবাবু বলে, অবশ্যই, কেন পারবেন না? সপ্তর্ষিবাবু বলে, আর আমিও থাকতে চাই। দীপা বলে, মানে? সপ্তর্ষিবাবু বলে, আর তোমার পাশে আর কি। দীপা অবাক হয়ে যায়। সপ্তর্ষিবাবু বলেন, তুমি ঠিক পারবে, দেখো তুমি ঠিক পারবে, তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। তুমি হলে নারী, আর নারী হলো শক্তি। দীপা ভাবে এসব কি বলছেন উনি। দীপা চলে যায় রুম থেকে। সপ্তর্ষিবাবু এদিকে বকবক করেই যান। সপ্তর্ষিবাবু বলতেই থাকেন, নারী আছে বলে অস্তিত্ব আছে, নারী দুর্গা, নারী হচ্ছে কালী। আর দীপা তো এইদিকে কখন সেই বেরিয়ে পড়েছেন রুম থেকে, সপ্তর্ষিবাবু জানেনই না। আমি সবসময় তোমার পাশে আছি দীপান্বিতা, এই বলে যখনই সে পেছন ঘুরতে যায় দেখে যে দীপা নেই। দিয়ে এদিকে তো মনে মনে সপ্তর্ষিবাবু দীপান্বিতার কথাই ভাবতে থাকে আর মনে মনে খুব হাসতে থাকে। এদিকে তো উঠতে বসতে দেখা যায় ক্লাসে দীপান্বিতার সূর্যের সাথে ধাক্কা লাগতে থাকে, আর দুজনেই দুজনের দিকে বিভোর হয়ে তাকিয়ে থাকে। সূর্য মনে মনে বলতে থাকে, কেমন যেন মনে হচ্ছে আমার, এই চোখ দুটো আমি আগেও দেখেছি, আর দীপার দিকে তাকিয়েই থাকে।
এই চোখ দুটো বড্ড চেনা আমার। দীপাও সূর্যের দিকে তাকিয়ে থাকে একইভাবে। সূর্য মনে মনে ভাবে, দীপান্বিতাকে এত চেনা লাগছে কেন আমার, আর আমার হার্টবিটটাই বা এত ফাস্ট হয়ে গেল কিভাবে? তবে কি নতুনভাবে দীপা আর সূর্যের মধ্যে ভালোবাসার সূত্রপাত হলো? এখানে এপিসোড শেষ হয়ে যায় আজকের। দেখা হবে আগামীকালকে অনুরাগের ছোঁয়ার নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।